বলো। উম, এটা কোশ্চেনটা ঠিক মানে পড়াচ্ছিলেন তো সেই ভিত্তিতে মনে হলো আগের হুম দিন তো ওই হুম ডায়ালিসিস আর মাইজেস ওগুলো হুম পড়াচ্ছিলেন তো হুম ওইখান থেকে মানে লিটারেচারের যেটা ভাগগুলো আছে ওখান থেকে একটা জিনিস হুম মনে হলো যে হুম পোয়েট্রি বা প্রোজ এগুলো তো মানে পোয়েট্রি একটা ধাপ, লিটারেচারে প্রোজ একটা, ড্রামা একটা, তাহলে হুম যে গান হয় মানে সংস হুম গুলো এগুলো কিসের মধ্যে পড়বে? পোয়েট্রির মধ্যে কি না এটা কি অন্য কোনো ধাপ ভাগের মধ্যে পড়বে? ভেরি গুড কোয়েশ্চেন। কেউ উত্তর দিতে চাও? অপূর্বর এই প্রশ্নটা, অপূর্বর প্রশ্নটা অপূর্ব হয়েছে। তো কেউ কি এই উত্তরটা দিতে চাও যে অপূর্ব জানতে চাইছে যে গানটা প্রোজের মধ্যে পড়বে না পোয়েট্রির মধ্যে পড়বে? সংস বি উইল দে বি ক্যাটেগরাইজড অ্যাজ প্রোজ অর পোয়েট্রি? ভেরি গুড কোয়েশ্চেন। কেউ বলতে চাও কি? স্যার আমার মনে হয় এটা পোয়েট্রির মধ্যেই পড়বে। কেন মনে হলো? মানে এটা কেন গান ভাবছো? যেহেতু একটা মানে ছন্দময় এবং হ্যাঁ, যেহেতু গানও একটা ছন্দের ভিত্তিতে চলে এবং কবিতাও একটা ছন্দের ভিত্তিতে চলে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটাই হবে। ওদের ক্ষেত্রে কোনো ছন্দ হয় না, জাস্ট একটা পড়লেই হয় সেরকম একটা ব্যাপার। ওকে, ভেরি গুড রেসপন্স মিলন। অপূর্ব, মিলন বলতে চাইছে যে সং যেটা, সেটা ডেফিনেটলি পোয়েট্রিরই একটা পার্ট, বা পোয়েট্রি নিজেই, গানটা নিজেই একটা পোয়েট্রি। বাট কারোর ভিন্ন মত আছে কি? সোমা, পল্লবী, স্নেহাশিস, হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক? স্যার আমারও পোয়েট্রি মনে হয়। পোয়েট্রি মনে হচ্ছে সোমার। পল্লবী? স্যার পোয়েট্রি তো মনে হচ্ছে। ওকে, স্নেহাশিস? পোয়েট্রি তো হবে। হ্যাঁ, দেখো অপূর্ব, ডেফিনেটলি সংটা যেটা, সেটা পোয়েট্রি অ্যাকচুয়ালি। সং, ধরো আমি জানি না তুমি গান লিখতে পারো কিনা, বা তোমাদের মধ্যে কেউ গান লেখে কি, মানে যে কোনো ছোটোখাটো ই আর কি। আমি বলছি না যে টি সিরিজের সাথে যদি কারোর পাবলিকেশন হয়ে গিয়ে থাকে গানের, বাট আই এম সেইং দ্যাট we all have the ability to make our own song. Sometimes we do make some silly songs. তোমাদের মধ্যে এমন কেউ আছে যে গান ফান লেখে, ক্রিয়েটিভ পিপল? থাকলেও বলবে না, বলো এখন, যদি বলে স্যার গান করতে। সো দেখো অপূর্ব, যখন আমরা একটা গান বাঁধি, যখন একটা গান লেখা হয়, তুমি কোনো গায়ক যারা লেখে গান আর কি, লিরিসিস্ট তাদেরকে বলে, তাদের সাথে যদি তুমি যোগাযোগ করো, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে আচ্ছা গানটা কি, মানে গানটা কিভাবে তৈরি হয়, তো প্রথমে যেটা হয় দুটোই হতে পারে। এক হতে পারে যে আমার মাথায় প্রথমে একটা লিরিক আসলো, আমার মাথায় প্রথমে একটা পোয়েট্রি আসলো, কিছু শব্দ আসলো, কিছু গানের শব্দ আসলো, ঠিক আছে? তো আমি ওটাকে লিখলাম, ওটা লিখলাম পোয়েট্রির মতনই। কিন্তু যখন ওটাকে আমি বলতে শুরু করব, তখন পোয়েট্রির যে ছন্দটা সেটার থেকে একটু আলাদা হয়ে গিয়ে গানটা আরো একটা তরল রূপের মধ্যে চলে আসে। আর গানের সাথে একটা অ্যাকম্পানিমেন্ট থাকে, একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে মিউজিক, যেটা পোয়েট্রির সঙ্গে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ইউজুয়ালি পোয়েট্রির সঙ্গে থাকে না। মানে যখন দেখবে যে কেউ আবৃত্তি করছে, তখন কিন্তু এই ব্যাপারটা থাকে না, মানে গানের গানের সাথে পোয়েট্রির সাথে ডাইরেক্টলি আবৃত্তি, এই মিউজিকের সাথে আবৃত্তি খুব কমই হয়। বাট সং উইদাউট মিউজিক ইজ পোয়েট্রি, ইউ ক্যান সে দ্যাট সং উইদাউট মিউজিক ইজ পোয়েট্রি, অ্যান্ড পোয়েট্রি উইথ মিউজিক ইজ সং। এটাকে লিখে নিতে পারো, আর মানে বলে বেড়াবে যে পিসি স্যার এই কথাটা বলছিলেন, দারুণ কথা বলে ফেলেছি। বাট আই এম শিওর দ্যাট দিস thing is known by everyone other than maybe us, যে সিম্পল পোয়েট্রি প্লাস মিউজিক ইকুয়ালস টু সং। আর যেটা মিলন একটা কথা বললো, সেটাতে আমি একটুখানি ডিসএগ্রি করছি। মিলন, তুমি বললে যে প্রোজের ছন্দ হয় না, তাই তাই বললে কি মিলন? হ্যাঁ, 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 হ্যাঁ।
কিন্তু আমরা কিন্তু একটা ছন্দে কথা বলি, আমরা যে প্রোজ ধরো ব্যবহার করছি, তো এই মুহূর্তে আমরা কিন্তু একটা ছন্দ ব্যবহার করছি কথা বলারও, আমাদের সবার কথা বলার একটা ছন্দ আছে। যেমন ধরো অনেক সময় আমরা কি করতাম, আমাদের স্যারেরা বা ম্যাডামরা যেভাবে কথা বলতো আমরা সেইভাবে ওই ছন্দটাকে নকল করে করে ওইভাবে কথা বলার চেষ্টা করতাম। ঠিক আছে, তো সব প্রোজেরই কিন্তু একটা ছন্দ আছে। যখন তুমি পড়বে কোনো একটা জিনিস, সেটাও কিন্তু তুমি ছন্দেই পড়বে, তো প্রোজেরও কিন্তু ছন্দ হয়। সেটা তোমরা বাংলা স্যারকেও জিজ্ঞেস করতে পারো, বাংলা স্যার বা ম্যাডামকে, যে প্রোজের কোনো ছন্দ হয় কিনা। বাট প্রোজ অলসো হ্যাজ ইটস ওন রিদম। হ্যাঁ, প্রোজটাকে আমরা হয়তো গান করব না, বাট প্রোজের ছন্দ কিন্তু হয়। ঠিক আছে, সো আমি ধরো কোনো একটা প্যাসেজ যখন পড়বো, বা তোমরা নিজেরা যখন কোনো একটা প্যাসেজ পড়বে, তখন কিন্তু এটা মানে একটা রিদমের মধ্যে থাকবে জিনিসটা। ওকে, আচ্ছা, আর আর কারোর কোনো প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসাটা খুব ভালো লক্ষণ। আমি তাহলে এটা বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা করছো। হ্যাঁ, বলো অপূর্ব। এইটা তো মানে যেটা বললাম এই ভিত্তিতে যদি আমি বলতে পারি, মানে এটা যেভাবে ব্যাখ্যা করলেন এইভাবে বলতে পারি যে ড্যান্সটা হয়, ড্যান্সটা তাহলে অবভিয়াসলি নিশ্চয়ই আমার একটা পার্ট বলতে পারি। ডান্সটা কিসের পার্ট? ড্রামা, ড্রামার একটা ডেফিনেটলি, টাইপ অফ ইয়েস 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 ইয়েস, ডেফিনেটলি। এটা বলা আমার জন্য বেশ মুশকিল যে কোনটা আগে এসছে, ডান্স না ড্রামা। এটা আমি আমার মানে সামান্য জ্ঞানের পরিধির বাইরে এটা। বাট নাট্যশাস্ত্র যে বইটা, তোমাদেরকে আমি অনেকবারই এই বইটার ব্যাপারে বলেছি, নাট্যশাস্ত্র শ্রাবণী কার লেখা? স্যার ভরত মুনির। ভেরি গুড, ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রের মধ্যে একটা জায়গায় লেখা আছে, বা নাট্যশাস্ত্র কেন, তুমি ওই যে ইন্ট্রোডাকশনের যে পার্টগুলো পড়তে বলেছিলাম, সেখানেও একটা জায়গায় লেখা রয়েছে যে ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় আর্ট ফর্মসগুলোতে, ভারতীয় যে আর্টের যে ফর্মগুলো, সেটার মধ্যে নাট্য নাট্য যে কথাটা, সেটার মানে অনেকগুলো। নাট্য মানে নাটক, নাট্য মানে নাচা, নাট্য মানে হচ্ছে যে নাটকটা করছে, নাট্য মানে হচ্ছে যে নাচছে। মানে একটা সংস্কৃত শব্দের এতগুলো মানে হতে পারে, বুঝতে পারলে অপূর্ব? তো এনশিয়েন্ট ক্লাসিক্যাল লিটারেচারে there was no difference between dance and drama. There was no difference between song and poetry. There was no difference between actually prose and poetry. প্রোজটাকে পোয়েট্রির মতন করে অনেকেই বলতে পারে। যেমন ধরো এই যে মানে তোমরা সবাই শুনে নিয়েছো এই গানটা, এই যে বাদাম ভাজা, কেউ বাদাম ভাজাটা আমার জন্য বলবে নাকি? সোমা, কাঁচা বাদাম শুনেছো? স্যার ঠিকঠাক জানি না, বাট শুনেছি। বলো বলো। বা কে আমাদের ছেলেপিলের মধ্যে দুষ্টু ছেলে কে? অপূর্ব, তুমি দুষ্টু? হালকা করে, হাতে করে? হাতে করে দুষ্টু মানে? হালকা করে, হালকা করে, আচ্ছা আচ্ছা। তো হালকা করে একটু দুষ্টুমি করে দাও ক্লাসের মধ্যে, লোকজনকে বিরক্ত করার জন্য। অনেক সময় মানে আমি কোনোদিনও করেছি বলে মনে পড়ে না, কিন্তু অনেক সময় আমার ক্লাসে হয়েছিল কিনা সেটাও আমার মনে নেই, কিন্তু অনেক সময় শুনতাম যে পেছনের বেঞ্চ থেকে কিছু একটা ভুলভাল আওয়াজ করছে। তো আমার ধারণা যে এখন যেহেতু অফলাইন ক্লাসেস গুলো শুরু হয়েছে, তাই জন্য অনেক ছাত্রছাত্রী থাকলে পেছনে কে কি করছে সেটা টিচাররা বুঝতে পারে না, এবং এই কাঁচা বাদাম এই গানটা লোকে করে ফেলতেই পারে। ঠিক আছে, তো অপূর্ব একটুখানি করে দাও আমাদের জন্য কাঁচা বাদাম প্রপারলি। লাইনগুলো ঠিক মনে নেই, এক্সাক্ট আচ্ছা। এই মানে গল্পের মতন করে তাও চেষ্টা করছি। কি ছিল বলো বলো বলো, শুনি একটুখানি কাঁচা বাদাম। পায়ের তোরা হাতের বালা। হুম, এই গেছে। পায়ের তোড়া হাতের বালা, তারপরে ভাঙা মোবাইল, ভাঙা মোবাইলের কি বডি, ভাঙা মোবাইলের বডি, হ্যাঁ।
আর হচ্ছে কি যেন সিটি গোল্ডের চেন। সিটি গোল্ড, হ্যাঁ সিটি হ্যাঁ। গোল্ড চেন যদি থাকে দিয়ে যান। পাবে বাদাম সমান সমান, এরকম কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ সি দ্য বিউটি অফ দিস পার্টিকুলার থিং, মানে আমার তো খুব ভালো লাগে, লোকটাকেও ভালো লাগে এবং গানটাকেও ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ উনি প্রোজটাকেই কিন্তু পোয়েট্রির মতন করে বলছেন বা গানের মতন করে বলছেন, মানে সুর দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে ব্যাপার, যে সুর দিয়ে দেওয়া। প্রোজের মধ্যে যদি সুর দিয়ে দিই তাহলেও কিন্তু সেটা পোয়েট্রির মতন, গানের মতন হয়ে যেতে পারে মিলন। ঠিক আছে, তো ছন্দ সবসময় থাকে, ছন্দের সাথে সুর মিলে গেলেই সেটা পোয়েট্রি হয়ে যেতে পারে। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার যে এনশিয়েন্ট সংস্কৃত ক্লাসিক্যাল যে লিটারেচার ছিল সেখানে কিন্তু ডান্স, ড্রামা, পোয়েট্রি, মানে পোয়েট্রি মানেই লিটারেচার, লিটারেচার মানেই পোয়েট্রি ছিল। প্রোজের ওই ফরম্যাটটা ওরকম ভাবে ছিলই না, যে ফরম্যাটটা এখন আমাদের কাছে আছে সেই ফরম্যাটটা কিন্তু সেই সময় ছিল না। সেটা গ্রিক বলো, রোম বলো, বা সংস্কৃত লিটারেচার বলো, সবকটাতেই দেখা গেছে যে যে ফরম্যাটটা, যেভাবে লিটারেচারটাকে লেখা হচ্ছে, যেভাবে লিটারেচারটাকে এক্সপ্রেস করা হচ্ছে, সেটা কিন্তু মানে পোয়েট্রি আর লিটারেচার, পোয়েট্রি মিনস লিটারেচার and literature means poetry. Okay, any other questions from whatever we have done so far? And otherwise we will go directly into the text. যদিও আমি মাঝে মধ্যে ওই ইন্ট্রোডাকশনে ফিরে ফিরে আসবো, বাট টেক্সটটাকে এবার শুরু করার সময় হয়ে গেছে। হ্যাঁ বলো, মিলন কিছু বলছিলে, কি একজন আনমিউট করলো। হ্যাঁ স্যার, বলছি তাহলে সংজ্ঞা কি হবে? ডাইজেটিক হবে না মাইমেটিক আর্ট হবে? ওকে, দেখো, মাইমেসিস কথাটার মানে হচ্ছে নকল করা। ঠিক আছে, অঙ্গি ভঙ্গি করে নকল করা। তো গানের যে ফর্মটা সেটা ডেফিনেটলি মাইমেটিক হয়ে যাবে। অথচ ব্যালাড বলে এক ধরনের কবিতার ফরম্যাট আছে যেটার সাহায্যে গল্প বলা যায়, তাহলে ব্যালাডটা কিন্তু ডাইজেটিক আর্টের মধ্যে পড়ে যাবে। অথচ অন্য সব ধরনের কবিতাগুলো কিন্তু তোমার মাইমেটিক, কারণ ওইখানে তোমার কবিতার যে পাঠটা বা কবিতার যে ফরম্যাটটা বা গানটা, সেটা তোমার অভিনয় করে দেখানো হচ্ছে। আবার যদি ধরো তুমি কোনো কবিতার লাইন, সেটাকে একদম ভুলভাল ভাবে প্রোজের মতন করে বলো, তখন তো সেটা আর মাইমেটিক থাকবে না, সেটা তখন ডাইজেটিক হয়ে যাবে। তো কিভাবে তুমি প্রেজেন্ট করছো কোনো একটা আর্টকে, সেটা ডিফাইন করবে যে তোমার আর্টটা ডাইজেটিক না তোমার আর্টটা মাইমেটিক। ধরো এই যে এখন যেটা কথাবার্তা আমরা বলছি, সেটা ডাইজেটিক হবে না মাইমেটিক হবে? মিলন, তোমার কি মনে হয়? মনে হচ্ছে মনে হচ্ছে, কারণ আপনি তো যেটা বলছেন আমি সেটা স্পষ্টভাবে বুঝতে পারছি এবং অভিনয় করার মতনই হালকা করে বলছেন। বলতে পারো যে আমরা যদি ক্লাসরুমে থাকতাম তাহলে হয়তো এটা আরো মাইমেটিক হয়ে যেত, কারণ আমি আমার হাত ফাত নাড়াতাম, আমি বিভিন্ন ধরনের মুখ মুখ বানাতাম, মানে যেরকম আমি ক্লাসে করে থাকি আর কি, এদিক থেকে ওদিক ভাল্লুকের মতন হাঁটতাম। তো দের ইজ মোর অফ অঙ্গি ভঙ্গি করা, দের ইজ মোর অফ নাটক করা ইন আ ক্লাস। অ্যাকচুয়ালি অনেক একজন বিখ্যাত প্রফেসর বোধহয় বলেও ছিলেন এই কথাটা, যে ক্লাসরুমে একজন টিচার অ্যাকচুয়ালি একজন পারফর্ম করে প্রত্যেক দিন গিয়ে। যেমন সার্কাসের যে খেলোয়াড় বা ক্রিকেটের খেলোয়াড়, তারা যেমন করে পারফর্ম করে, তেমনি একজন টিচারও কিন্তু একটা পারফরমেন্স দেয়। তো সেক্ষেত্রে মিলন যেটা বলছে সেটা ঠিকই, যে সেটা হচ্ছে মাইমেটিক। কিন্তু ধরো আমি ক্লাসরুমের মধ্যে তোমাদেরকে নোটস দিচ্ছি, আনসার লেখাচ্ছি, তখন সেটা অফকোর্স কি হয়ে যাবে? মিলন আবার বলো, এবার কি হবে? এটা ডাইজেটিক হয়ে যাবে। রাইট, ভেরি গুড, ডাইজেটিক হয়ে যাবে, কারণ এখানে কোনো অঙ্গি ভঙ্গি নেই, কোনো মুখাভিনয় নেই, কোনো ধরনের কোনো নকল করা কিছু হচ্ছে না। আমরা জাস্ট, আমি একটা কথা বলছি, তোমরা ওটাকে টুকছো, লিখছো। ঠিক আছে, ওকে,
So any other questions or otherwise we স্যার can আমি একটা জিনিস বলতে পারি? বলো। স্যার বললেন ড্রামা মানে যেটা অভিনয় করে দেখানো হচ্ছে তখন সেটা এই ধরনের জিনিস যেটা পারফর্ম করা হচ্ছে সামনে সেটা মাই মেসেজ। তো এবার আমি যদি বলি যে একটা ড্রামা যেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি সেইটা মাই মেসেজ বলতে পারি, বা একটা ড্রামা যেটা রেডিওতে শুনতে পাচ্ছি, জাস্ট শুনতে পাচ্ছি কিন্তু সেটা অ্যাকচুয়ালি অভিনয় করে হচ্ছে, বাট আমি দেখতে পাচ্ছি না অভিনয়টা, তো সেটাকে আমি কি বলবো? ওটা কি মাই মেসেজের পর্যায়ে পড়বে? হ্যাঁ, ওটাও মাই মেসেজের পর্যায়ে পড়বে, কারণ তুমি দেখতে পাচ্ছ না মানে এটা নয় যে ওইখানে অভিনয়টা হচ্ছে না। এবং ইমাজিন করো তুমি যখন একটা রেডিওতে কোনো একটা নাটক শোনো, তখন তোমার কি দুঃখ হয় না, তোমার কি কষ্ট লাগে না, বা তুমি কি হাসো না, বা তুমি কি আনন্দ পাও না, বা তোমার গায়ে কাঁটা দেয় না? যদি এইসব জিনিসগুলো হয় তাহলে কিন্তু ওটা মাইমেটিক, কারণ ওটা কোনো একটা ইমোশনকে কেউ একজন নকল করে করে বলছে, তাই না? তুমি কমেন্ট্রি শুনছো না, ক্রিকেটের কমেন্ট্রি যা হচ্ছে সেটাকেই বলছে, কিন্তু আচ্ছা 1 মিনিট হোল্ড করো, রাম স্যার ফোন করছেন, 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, যাই হোক কেটে গেল। তো সেটা সেই সেই অর্থে যদি তুমি ড্রামাই শুনছো তাহলে তোমার ড্রামার যে ইয়েটা পার্টটা সেইটা কিন্তু মানে সেইটা তোমার কি বলবো, সেটা মাইমেটিকই হয়ে যাবে, ঠিক আছে? ইট উইল বি মাইমেটিক। ডিড ইউ গেট ইট অপূর্ব? ইজ ইট ওকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাই ইয়েতে। বলো। স্যার আপনি একবার বললেন যে পোয়েট্রিক মিনস লিটারেচার, ওখানটা ঠিক বুঝলাম না। দেখো আমরা যেমন কি করেছিলাম, পোয়েট্রি লিটারেচারের ভাগ বাটোয়ারা করতে শুরু করেছিলাম, যে লিটারেচারের এতগুলো পার্ট আছে, তাই তো? প্রোজ, পোয়েট্রি, আবার পোয়েট্রির মধ্যে ওড, ব্যালাড, লিরিক, সনেট, তারপরে আবার ওডের মধ্যে হোরেশিয়ান ওড, পিন্ডারিক ওড, এগুলো সব ভাগ বাটোয়ারা করতে করতে অনেক কিছু ভাগ হয়ে যেতে পারে। বাট মেন যে ভাগটা হয়েছে সেটা হচ্ছে তোমার লিটারেচারের দুটো ভাগ বলা হচ্ছে, অ্যাকচুয়ালি 3টে ভাগ বলা হচ্ছে, একটা হচ্ছে প্রোজ, একটা হচ্ছে পোয়েট্রি, ঠিক আছে? এবার যখন মানে সংস্কৃত ক্লাসিক্যাল যে পিরিয়ডটা রয়েছে, সেই সংস্কৃত ক্লাসিক্যাল পিরিয়ডে তুমি বলতে পারো যে দিস ওয়াজ অ্যাকচুয়ালি এ পিরিয়ড ওয়্যার লিটারেচার মানেই পোয়েট্রি ছিল। পোয়েট্রি আর লিটারেচার আলাদা আলাদা কোনো জিনিস ছিল না, বা মানে এখনো সেটাই আছে, মানে পোয়েট্রি ইজ আ পার্ট অফ লিটারেচার, কিন্তু তখনকার সময় যখন কেউ বলতো যে আমি লিটারেচার পড়ছি, তখন সেটাকে কিন্তু মনে করা হতো যে সে পোয়েট্রি পড়ছে। ইমাজিন করো বা ভাবো এই জিনিসটা, বা বোঝার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি মহাভারতটাকে আমরা যে ফরম্যাটে এখন পড়ছি সেটা প্রোজ হয়ে গেছে, কিন্তু মহাভারত কিন্তু অ্যাকচুয়ালি কবিতা, এপিক, তাই না? কে প্রশ্নটা করলে? সোমা। হ্যাঁ স্যার। সো এনশিয়েন্ট ক্লাসিক্যাল যে পিরিয়ডটা ছিল, লিটারেচারের যে পিরিয়ডটা ছিল, সেই এনশিয়েন্ট ক্লাসিক্যাল পিরিয়ডে দেখা যাচ্ছে যে পোয়েট্রিটাই লিটারেচারের মেন এবং অনলি ভেহিকল ছিল যেটার সাহায্যে লিটারেচার লেখা যেত। প্রোজ অনেক পরে ডেভেলপ করে, মানে তুমি বলবে যে কাদম্বরী তাহলে কি? কাদম্বরীও একটা প্রোজ, মানে একটা নভেল, বাট দ্যাট ডেভেলপড মাচ লেটার দ্যান পোয়েট্রি। তো একটা সময় এরকম ছিল যে যখন মানে পোয়েট্রি মানেই লিটারেচার, লিটারেচার মানেই পোয়েট্রি, পোয়েট্রি মানেই ড্রামা, ড্রামা মানেই পোয়েট্রি, মানে কোনো বিভেদ করা যাচ্ছিল না একটা সময়। তারপরে গ্র্যাজুয়ালি যখন প্রোজের ডেভেলপমেন্টটা হলো পরবর্তীকালে, তখন প্রোজ আর পোয়েট্রি আলাদা আলাদা ভাবে আমরা প্রেজেন্ট করতে শুরু করলাম। বুঝলে সোমা? ওকে স্যার। বুঝেছো তো? না বুঝলে বলবে। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা টেক্সটটাকে ধরতে পারি, তবে টেক্সটটা এই মুহূর্তে আমার কাছে নেই। 1 মিনিট।
টেক্সটটাকে ওকে টেক্সটটা নিয়ে আসি, দাঁড়াও, হোল্ড করো। ওকে, তো টেক্সটটাকে শুরু করা যাক। আশা করি সবার কাছে টেক্সট রয়েছে, নয় পিডিএফ এ, নয় বই বা হোয়াটএভার তোমরা ব্যবহার করছো। প্রথম যে পাতাটা, যেটা আমার বইতে রয়েছে, সেটা হচ্ছে লেখা রয়েছে অভিযানা শকুন্তলম, দ্য রেকগনিশন অফ শকুন্তলা। তার মানে এই ট্রান্সলেশনে, এই যে ট্রান্সলেটরের নাম চন্দ্রা রাজন, চন্দ্রা রাজনের ট্রান্সলেশনে দেখা যাচ্ছে পেনগুইনের এই বইটাতে লেখা রয়েছে রেকগনিশন অফ শকুন্তলা। তো অভিযানা শকুন্তলম means the recognition of Shakuntala, a play in 7 acts. 7টা অ্যাক্ট আছে এই প্লেটাতে। আচ্ছা, ক্যারেক্টার্সদের ব্যাপারে এখানে প্রথমে বলা হচ্ছে, প্রোলগ দেওয়া রয়েছে। প্রোলগ জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন কোনো একটা প্লে শুরু হয় তখন তার আগে একটা ভূমিকা করে দেওয়া হয়। তো এই প্রোলগ কথাটার এখানে মানেটা হচ্ছে ভূমিকা, এখানে একটা ভূমিকা করা হচ্ছে। তো এখানে আমরা ডাইরেক্টরকে দেখতে পাচ্ছি, চ্যান্টার্স অফ বেনেডিকশন। বেনেডিকশন মানে হচ্ছে আশীর্বাদ। হ্যাঁ, কি আরাধনা নয়, বেনেডিকশন। বেনেডিকশন হ্যাঁ, কি শ্রাবণী? আশীর্বাদ চাওয়া। আশীর্বাদ, হ্যাঁ। বেনেডিকশন কথাটার মানেটা হচ্ছে আশীর্বাদ, আশীর্বাদ করা, ঠিক আছে? সেটাকে বেনেডিকশন বলে। এক মিনিট, হ্যাঁ, ওকে, সরি। তো চ্যান্টার্স মানে যারা চ্যান্ট করে, যারা মন্ত্র পড়ে, তাদেরকে চ্যান্টার্স বলা হয়। তো চ্যান্টার্স অফ বেনেডিকশন মানে যারা মন্ত্র পড়ছে, যারা আশীর্বাদের মন্ত্র পড়ছে, তাদেরকে এখানে চ্যান্টার্স অফ বেনেডিকশন বলা হচ্ছে। ডাইরেক্টর আছে, যে প্লেটাকে ডাইরেক্ট করবে। সূত্রধর আছে, সূত্রধর মানে হচ্ছে ন্যারেটর, যে মধ্যিখানে এসে কিছু কিছু কথা বলে, তাকে সূত্রধর বলা হয়। One who holds the threads, মানে the literal translation of সূত্রধর is the one who holds the thread. সূত্র মানে thread, ধর মানে ধরা, মানে হচ্ছে ধরা, হোল্ড করা। And he is also probably the play's hero. আর এই কিন্তু মানে প্লেয়ের যে হিরো, সেও মানে সেই সূত্রধর, সেই দুটো কাজ করছে। অ্যাক্ট্রেস যে, সে হচ্ছে নটি বা নট্টি, মানে যে নট থেকে নট্টি, এরকম আর কি, নটি। ওয়াইফ অফ ডাইরেক্টর প্রবাবলি প্লেজ দ্য হিরোইন। তো এ হচ্ছে হিরোইন, ডাইরেক্টরের ওয়াইফ, এবং সে হিরোইনের রোলটা প্লে করছে। নেপোটিজম হচ্ছে এখানে, মানে ডাইরেক্টর নিজের বউকেই রোলটা দিয়ে দিয়েছে। এনিওয়ে, প্লেতে কোন কোন ক্যারেক্টার্সরা আছে, কোন কোন, এটাকে ড্রামাটিস পার্সনে বলা হয়। আমি চ্যাটে এই শব্দটা লিখছি, ড্রামাটিস
পার্সোনি, ড্রামাটিস পার্সনে। এটা ড্রামাটিস পার্সনে কথাটার মানেটা হচ্ছে যে ক্যারেক্টাররা ওই ইয়েটাতে রয়েছে, ওই তোমার প্লেটাতে রয়েছে, সেই প্লে সেই সেই তাদেরকে, তাদের যে লিস্টটা সেটাকে ড্রামাটিস পার্সনে বলা হয়। পার্সোনা থেকে পার্সনে, মানে কজন কি কি রোল প্লে করছে। কিং দুষ্যন্ত, দ্য হিরো অর দ্য নায়কা, monarch of the lunar dynasty of Puru. Suta, royal charioteer. Shakuntala, the heroine or নায়কি, নায়িকা হওয়া উচিত ছিল, বাট নায়কি এখানে বলছে যাকে। Dushyanta's queen, adopted daughter of sage Kanva. Anusuya, Priyambada, friends and companions of Shakuntala. Madhavya, jester. Jester বলতে যে যোগ করে, ওই মানে ভাঁড় যে থাকে, যেমন ধরো কেউ বলতে পারবে যে ইন্ডিয়াতে এরকম একজন ভাঁড় খুব ফেমাস, গোপাল ভাঁড়, রাইট, ভেরি গুড। তো তবে আমরা ভাঁড় কথাটাকে অনেকটা খারাপ সেন্সে এখন ব্যবহার করি, মানে যে ভাঁড়ামি করে, মানে বিকজ ফর সাম রিজন মাচ মুভি কমেডি, মাচ সিনেম্যাটিক কমেডি have actually come to mean some antics by that Kanchan Mollik or some other less intelligent people. স্নেহাশিস কিছু বলছিলে? স্যার ভাঁড়ে স্যার বিদূষক হবে স্যার। অ্যাকচুয়ালি বিদূষক, রাইট, মানে কিন্তু ওদের বুদ্ধি, ওদের যুক্তি কিন্তু অনেকটা, কিন্তু ওরা মজাও করে, ওরা কমেডিও করে, তাই জন্য ওদেরকে অনেকে ভাঁড় ইত্যাদি সব খারাপ আখ্যাও দিয়েছে, বাট অ্যাকচুয়ালি ওদেরকে বিদূষক বলা যেতে পারে। গার্ড, জেনারেল, গৌতমী ইত্যাদি অনেক ক্যারেক্টার্স এখানে রয়েছে, বাট ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার্স গুলো তাদেরকে আমরা দেখে নেব এবং তাদের ব্যাপারে আমরা জানছি এখানে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব মাইনার ক্যারেক্টার্স এর ব্যাপারেও, যে মাইনার ক্যারেক্টার্স কারা আছে, বিভিন্ন লোকজন রয়েছে। তবে একটা জিনিস ইন্টারেস্টিং আমার লাগছে এখান থেকে, সেটা হচ্ছে যে মাইনার ক্যারেক্টার্সদের মধ্যে, আমি জানি না তোমাদের বইতে এটা লেখা রয়েছে কিনা, ফিমেল বডিগার্ড অফ দ্য কিং হু লুকড আফটার হিজ ওয়েপন্স এন্ড অ্যাটেন্ডেড হিম অন হিজ হান্টস। ফিমেল বডিগার্ড, তোমাদের বইতে এই জিনিসটা কি আছে, ফিমেল বডিগার্ডের ব্যাপারটা? হ্যাঁ স্যার, আমার স্যার, আছে। আছে। ওকে, গুড। তো দিস ইজ সামথিং ইন্টারেস্টিং যে রাজার সেই সময়, মানে সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি যে এখনকার সময়ে মেয়েদেরকে আর্মিতে যেতে দেওয়াটা নিয়ে অনেক ডিবেট হয়েছে, বাট ওই সময় একজন রাজার পার্সোনাল ফিমেল বডিগার্ড ছিল, ঠিক আছে। দেখবে অনেক সুপার হিরো নয়, সুপার ভিলেনদের সঙ্গে একজন করে ভয়ঙ্কর দেখতে বা ভয়ঙ্কর রূপের একজন ফিমেল থাকে, ঠিক আছে, যে মানে ওই ভিলেনটার থেকে হয়তো বেশি ডেঞ্জারাস, এরকম টাইপের দেখতে হয় বা এরকম কাজ করে। বাট আগেকার সময় দেখা যাচ্ছে, সেই সময়কার যে সামাজিক চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজার একটা ফিমেল বডিগার্ড আছে। আর যে ক্যারেক্টাররা কোনোদিনও স্টেজে উঠছে না, কিন্তু যে ক্যারেক্টারের ব্যাপারে আমরা জানতে পারছি সেগুলো এখানে মেনশন করা রয়েছে, তার মধ্যে দুর্বাসা রয়েছে। আর যাদেরকে মেনশন করা হয়েছে কিন্তু আমরা দেখিনি, তারাও, তাদের নামও এখানে পরপর দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে প্রোলগ। এবার চলে আসো প্রোলগে। প্রোলগে কি হচ্ছে? বেনেডিকশন হচ্ছে। বেনেডিকশন মানে কি বললাম? আশীর্বাদ দেওয়া। তো এখানে মানে ইন্ডিয়ান যে ট্র্যাডিশন আছে প্লে রাইটিং এর বা প্লে গুলো খেলার, সেটার সেই ট্র্যাডিশনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আশীর্বাদ করা দিয়ে শুরু করি। we begin by saying good things. We begin by saying some prayers before we do anything, ঠিক আছে? অনেক সময় দেখবে যারা মঞ্চে নাটক করে, তারা প্রথমে মঞ্চটাকে নমস্কার করে তারপরে মঞ্চে ওঠে, বা অনেকে কোনো কাজ শুরু করার আগে ভগবানের নাম, সেরকম ধরনের জিনিসও এখানে, সেরকম ধরনেরই একটা জিনিস আমরা এখানে দেখছি।
Benediction. The first creation of the Creator, that bearer of oblations offered with holy rites, that one who utters the holy chants, those two that order time, that which extends world pervading, in which sound flows impinging on the ear, that which is proclaimed the universal womb of seeds, that which fills all forms that breathe with the breath of life. May the Supreme Lord of the universe, who stands revealed in these 8 forms, perceptible, preserve you. তো বেনেডিকশনটা কি, আশীর্বাদটা কি, বা কি প্রেয়ারটা করা হচ্ছে এখানে, যে দ্য ফার্স্ট ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটর যেই হোক না কেন, তার তৈরি করা প্রথম যে ক্রিয়েশন, দ্যাট বিয়ারার অফ অবলেশনস অফার্ড উইথ হোলি রাইটস, এমন একজন ব্যক্তি যে বিয়ার করেছে, নিয়ে গেছে বা বহন করেছে, অবলেশনস মানে হচ্ছে ওই প্রেয়ার বা ইয়ে করা, মানে কোনো অফার করা। প্রেয়ারের সময় যেমন আমরা ওই দান করি বা আমরা কিছু উৎসর্গ করি, সেই উৎসর্গ করাটাকে এখানে বলা হচ্ছে অবলেশনস অফার্ড উইথ হোলি রাইটস। হোলি রাইটস মানে পবিত্র যে রীতিনীতিগুলো আছে, যেটা দিয়ে আমরা আমাদের ধর্মকে মেনটেন করি, সেই হোলি রাইটস, ওই কর্মকাণ্ডগুলোকে হোলি এখানে বলা হচ্ছে। দ্যাট ওয়ান হু আটার্স দ্য হোলি চ্যান্টস, এবং যে হোলি মানে পবিত্র মন্ত্রগুলোকে বলে। দোজ টু দ্যাট অর্ডার টাইম। আমি আগে আলোচনা করেছি যে কালিদাসের নামের পেছনে একটা যে এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে যে কালিদাস ইজ নট অ্যাকচুয়ালি দ্য দাস অর দ্য servant of Kali the goddess, Kali the deity, but rather Kalidas হচ্ছে servant of time, কালের ফিমেল ফর্ম কালী, এবং মানে সেটা এই বইটাতেই লেখা রয়েছে, ইন্ট্রোডাকশনেই লেখা রয়েছে। চন্দ্র রাজন যে ট্রান্সলেট করেছে বইটার, তার ট্রান্সলেশনই এটা লেখা রয়েছে, এই এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে কালিদাসের নামের। তো কালিদাসের যদি না, কালিদাস মানে হচ্ছে যে সার্ভেন্ট অফ টাইম যদি বলা হয়, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দোজ টু দ্যাট অর্ডার টাইম, এমন দুজন জিনিস, এমন দুজন ব্যক্তি বা এমন দুটি ভগবান রূপ, এমন দুটি জিনিস আছে যে যারা নাকি টাইমকে অর্ডার করে। মানে আমরা সবাই সময়ের দাস, মানে সময়ের মতন আমাদেরকে সবকিছু করতে হয়, কিন্তু ভগবান যে অনেক শক্তিশালী আর কি, omnipotent, God is omnipotent। তো গড কি করছে? গড অর্ডার্স টাইম। গড টাইমকে অর্ডার দেয় যে টাইম আসতে চলো বা জোরে চলো বা হোয়াট এভার, টাইম ইজ আন্ডার দ্য অর্ডার অফ গড। ওকে, তো যে অর্ডার করে টাইমকে, আর যেহেতু টাইমের সার্ভেন্ট হচ্ছে কালিদাস, তাই জন্য কালিদাস মাইট বি দ্য ডাইরেক্ট সার্ভেন্ট অফ গড অ্যাজ ওয়েল। দ্যাট উইচ এক্সটেন্ডস ওয়ার্ল্ড পারভেডিং, ইন উইচ সাউন্ড ফ্লোজ ইম্পিঞ্জিং অন দ্য ইয়ার। তো বলছে যে যেটা পুরো জগতে এক্সটেন্ডেড, পুরো জগতে ছড়িয়ে রয়েছে যে জিনিসটা, ওয়ার্ল্ড পারভেডিং, ইন উইচ সাউন্ড ফ্লোজ ইম্পিঞ্জিং অন দ্য ইয়ার। আর যে শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি বা যে মন্ত্রগুলো আমরা শুনতে পাচ্ছি, সেগুলো আমাদের কানে এসে বিঁধছে, সেগুলো আমাদের কানে এসে পড়ছে। দ্যাট উইচ ইজ প্রোক্লেমড দ্য ইউনিভার্সাল উম্ব অফ সিডস, মানে যেটাকে মহাজাগতিক, যেটাকে ইউনিভার্সাল, যেটাকে মহাজাগতিক গর্ভ বলা হয় সব জিনিসের। তাহলে এখানে উম্ব অফ সিডস মানে বীজের, বা যে এখানে বীজটা অ্যাকচুয়ালি একটা মেটাফর, বীজের যে গর্ভ, মানে
যেখান থেকে সব ধরনের জিনিস নিজের সময় মতন বেরোতে থাকে, সেইটাকে এখানে মেনশন করা হচ্ছে। দ্যাট উইচ ইজ প্রোক্লেমড, মানে প্রোক্লেম করা মানে হচ্ছে ঘোষণা করা, দ্য ইউনিভার্সাল উম্ব অফ সিডস, মানে মহাজাগতিক বা সবার জন্য যেটা প্রযোজ্য সেটাকেও ইউনিভার্সাল বলা হয়। তো ইউনিভার্সাল উম্ব অফ সিডস, মানে উম্বটা এখানে গর্ভ, এবং সিডস মানে গর্ভ বলতে মায়ের যে গর্ভ হয়, মানে মা যে সন্তানকে জন্ম দেয় তার গর্ভ, অফ সিডস, কিন্তু এখানে বীজ, এখানে বীজের ব্যাপারে বলা হচ্ছে, এবং সেইখান থেকেই সব রকমের ঘটনাগুলো বেরোয়, ঠিক আছে? So I think what is meant by universal womb of seeds here simply means time. কারণ টাইমের সঙ্গেই তো আমরা এটা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এটা কি ধরনের বীজ, কি ধরনের গাছ। মানে গাছকে যদি আমরা জিজ্ঞেস করি যে এটা কি ধরনের গাছ, তখন আমরা জানতে পারবো তখনই যখন ওটাতে ফল হবে, এবং ফল হওয়াটা সময়ের উপরে ডিপেন্ডেন্ট। সময় যখন হবে গাছের ফল দেওয়ার বা ফুল দেওয়ার, তখন আমরা জানতে পারবো যে সেটা কি গাছ। That which fills all forms that breathe with the breath of life, মানে ভগবান যে সে আমাদের সবাইকে ইয়ে করেছে, আমাদের সবার শরীরের মধ্যে প্রাণ দিয়েছে। It is the God who has done that. May the supreme lord of the universe, the supreme lord of the universe ভগবান, who stands revealed in these 8 forms. 8 forms বলতে দেখো, যদি তোমাদের ওই পেনগুইনের বইটা থাকে, এবং এই জন্যই পেনগুইনের বইটা রাখা উচিত, কারণ এখানে 8 ফর্মস কি কি সেটা দেওয়া রয়েছে। 5টা যে পঞ্চভূত যেটাকে বলে সেইটা, তার সঙ্গে সান, মুন, আর তার সঙ্গে প্রিস্ট, মানে যে হোলি চ্যান্ট গুলো করছে তাকেও কিন্তু এখানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। যে পুরোহিত, যে পণ্ডিত, তাকেও এখানে মানে ভগবানের একটা রূপ বলা হচ্ছে। And this also shows that there was a lot of importance that was given to the Brahmins. A lot of importance was given to the priests. I mean, the priests were usually Brahmins. আর ব্রাহ্মণিক্যাল যে সেটআপটা, যেটা এখনো মানে অনেক জায়গায় চলছে, যে জাতপাত নিয়ে যে সব ঝামেলা, সেটার একটা রিফ্লেকশন আমরা এখানেও দেখতে পাচ্ছি। যে প্রিস্ট তো একজন হিউম্যান বিং, প্রিস্টকে ভগবানের রূপ বলা হচ্ছে এখানে, এবং এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে হয়তো এখানে যে প্রিস্ট আছে, যে যে পুরোহিত, যে পণ্ডিত, যে ব্রাহ্মণ, তাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে দেওয়া হয়েছে। এনিওয়ে, বাট ব্যাক দেন মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে সেই সময়কার যে সময়টা, সেখানে প্রিস্টদের অনেক ইম্পর্টেন্স ছিল। তোমরা জানো ভালো করেই যে এনশিয়েন্ট ইন্ডিয়াতে ভাগ করা হয়েছিল 4টে বর্ণকে, মানে বেসড অন দ্য কাইন্ড অফ অ্যাক্টিভিটি দে আর গুড অ্যাট ডুইং। মানে কেউ যদি পড়াতে পারতো তাকে পড়াতে দেওয়া হতো, এবং তাকে আচার্য বলা হতো বা তাকে ব্রাহ্মণ বলা হতো। কেউ যদি পুজো আচ্ছা করতো তাহলে তাকে ব্রাহ্মণ বলা হতো। কেউ যদি লড়াই করতো তাহলে তাকে ক্ষত্রিয় আখ্যা দেওয়া হতো। যে ব্যবসা বাণিজ্য করতো তাকে বৈশ্য বলা হতো, বা যে লেবারের কাজ করতো বা কার্পেন্টারের কাজ করতো বা অন্য ধরনের কাজ করতো তাদেরকে শূদ্র বলা হতো। বাট লেটার দিস হোল থিং টার্নড ইনটু আ ভেরি ব্যাড সিস্টেম অ্যান্ড ইট বিকেম হেরিডিটারি। মানে যোদ্ধার ছেলেকে বা মেয়েকে যোদ্ধাই হতে হবে, এরকম একটা ব্যাপার শুরু হয়ে গেল। দ্যাট ওয়াজ and we are still facing the consequences of that thing that happened way back. আমাদের সমাজটা মানে ভাগ বাটোয়ারার মধ্যে চলে গেছিল, এখনো আছে। এনিওয়ে, তো বেনেডিকশনের পরে ডাইরেক্টর এলো। ডাইরেক্টর এবার কিছু বলছে। ডাইরেক্টর গ্রিন রুমের চারিপাশে দেখে বলছে যে, লেডি, if the preparations in the dressing room are completed,
would you be pleased to attend us? বলছে যে যদি এখানে কাজ শেষ হয়ে গিয়ে থাকে, গ্রিন রুমটা কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য গ্রিন রুম? এখানে গ্রিন রুম মেনশন করা রয়েছে, বাট হোয়াট ইজ দ্য ড্রেসিং রুম? গ্রিন রুম না, ড্রেসিং রুম। আর একটা জায়গায় গ্রিন রুম বলা ছিল। এনিওয়ে, তো গ্রিন রুম মিন্স ড্রেসিং রুম। তো বলছে ড্রেসিং রুমে, যদি গ্রিন রুমে তোমার কাজ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে বাইরে এসো, কথা আছে। অ্যাক্ট্রেস ঢুকছে। হিয়ার আই এম মাই লর্ড, হোয়াট আর ইউর অর্ডার্স রিগার্ডিং দিস ইভিনিংস পারফরমেন্স? তো বলছে যে আজকে বিকেলবেলা আমরা কি পারফর্ম করব, আজকে বিকেলবেলা আমরা কি নাটক খেলব। Director looks around. Lady, we have here before us an august audience that is highly educated and most discerning. This evening we wait upon it with a new play composed by Kalidasa entitled The Recognition of Shakuntala. Will you see to it that all the actors do their very best? তো ডাইরেক্টর বলছে দেখো আমাদের কাছে আজকে আমাদের যে অডিয়েন্সটা সেটা অগাস্ট অডিয়েন্স। অগাস্ট কথাটার মানেটা কি, কে বলতে পারবে? আমরা জানি অগাস্ট একটা মাস, স্যার বাট শিক্ষিত, উচ্চ শিক্ষিত এই টাইপের উচ্চ শিক্ষিত, সমৃদ্ধ, উন্নত, সম্মানীয়, এরকম আর কি। অগাস্ট কথাটার মানেটা হচ্ছে এইটা, সমৃদ্ধ বলা যেতে পারে অগাস্ট অডিয়েন্স। তো ডাইরেক্টর বলছে যে আজকে আমাদের ভীষণ ভালো অডিয়েন্স আমরা পেয়েছি। প্রত্যেক দিনই সেটাই হয়, কারণ যে ডাইরেক্টর সে তো এটা বলতে পারে না যে আজকে আমাদের অডিয়েন্স একদম বেকার, একদম ফালতু অডিয়েন্স, তাহলে তো লোকে মারবে ধরে। তো প্রত্যেক দিনই ও একটা কথাই বলছে যে আমাদের কাছে আজকে খুব ভালো অডিয়েন্স এসছে, খুব সমৃদ্ধ অডিয়েন্স এসছে, এবং আজকে আমরা কালিদাসার লেখা অভিযান শকুন্তলম বলে যে নাটকটা সেটা করব। এবং সে নিজের ওয়াইফকে বলছে যে তুমি একটু দেখো যে যেন সব যে ইয়েরা আছে, ক্যারেক্টার্সরা আছে, যারা খেলাটা খেলবে, নাটকটা খেলবে, তারা যেন নিজের বেস্টটা দেয়, তারা যেন খুব ভালো করে প্রেজেন্টেশনটা করে। With your excellent training and direction, my lord, nothing will be found wanting. বলছে যে আপনি এত সুন্দর ট্রেনিং দিয়েছেন, এত সুন্দর ডাইরেকশন দিয়েছেন যে মানে কিছু সমস্যা হবে না, কোনো ধরনের কিছু প্রবলেম হবে না। এবার দেখো এখানে একটা জিনিস ঘটছে। ডাইরেক্টর স্মাইলিং, দ্য ট্রুথ অফ দ্য ম্যাটার মাই লেডি ইজ আনলেস দোজ হু নো অ্যাপ্লড মাই আর্ট। এখানে ব্র্যাকেটে যাদের এই পেঙ্গুইনের বইটা আছে সেখানে 2 লেখা রয়েছে। ওয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ, এই 2টার মানেটা কি? পল্লবী? এনি আইডিয়া, মানে বুঝতে পারছো যে কেন এই 2টা লেখা হয়েছে? পরের পাতাতেও আমরা যেতে পারি, বা 2টার আগে 1 লেখা হয়েছিল। হ্যাঁ মিলন বলো। মানে স্যার এক একটা পার্ট, মানে প্রোলগের যে পার্ট গুলো আছে সেই পার্ট এক একটা বোঝা যাচ্ছে সেরকম। প্রোলগের পার্ট আর কেউ? স্যার আমি ঠিক কোশ্চেনটা বুঝতে পারলাম না, রিপিট করবেন? ওই ডান দিকে যে মার্ক করা আছে ব্র্যাকেটে, হ্যাঁ, ওগুলোর কথা ব্র্যাকেটে বলছেন? 1 2 যে লেখা রয়েছে, এই যে ডাইরেক্টর যে এবার বলছে 2, সেটার মানেটা কি, কি সিগনিফাই করছে ওই 2টা? শ্রাবণী? আচ্ছা অপূর্ব বল। যদি আমরা কিছুটা স্যার মনে হচ্ছে যে সেই মহাভারত বা এমনিতে যেমন শ্লোক টাইপের থাকতো না, ওই ধরনের কিছু একটা প্যারা টাইপের করে বোঝানোর চেষ্টা হচ্ছে কি, যেটা এই নম্বর যেরকম হয় না, ওই টাইপের মনে হচ্ছে আমার। ইয়েস, একদম ঠিক। এটা কবিতা শুরু হয়ে গেল, আর কবিতার স্ট্যান্জা হয়, কিন্তু কবিতার আগে অ্যাক্ট্রেস ডাইরেক্টর যে কথাগুলো বলছিল সেগুলো কিন্তু ওরা প্রোজে বলছিল।
এখান থেকে কবিতা শুরু হয়ে গেল। তার মানে এবার থেকে যখনই তোমরা টেক্সটটাকে পড়বে আর ব্র্যাকেটে ওই 3, 4 এরকম সব লেখা থাকবে, তখনই বুঝে যাবে যে এটা কবিতা, আর এটা কবিতার স্ট্যান্জা। ঠিক আছে? তার মানে এটা দ্বিতীয় কবিতা। প্রথম কবিতাটা কি? ওই বেনেডিকশনটা। কারণ দেখো বেনেডিকশনটাও একটা মানে একটা স্টাইলে লেখা হয়েছে, যে স্টাইলটাতে আমরা সাধারণত কবিতা লিখি। ঠিক আছে? কবিতা মানে কবিতা, পোয়েট্রি আর প্রোজের আর একটা ডিভিশন, আর একটা ডিফারেন্স হচ্ছে প্রোজ ইজ রিটেন হরাইজন্টালি অ্যান্ড পোয়েট্রি ইজ রিটেন ভার্টিক্যালি। মানে পোয়েট্রি ওপর থেকে নিচে লাইনগুলোতে লেখা হয়, আর যে প্রোজটা হয় সেটা মানে চলতে থাকে। আমরা একটা লাইন পুরো শেষ হয়ে যায়, তারপরে আর একটা লাইনে আসি, এরকম। কিন্তু পোয়েট্রিতে তা নয়। পোয়েট্রিতে আমরা খাতার বা যদি আমরা টাইপ করি তাহলে পুরো জায়গাটাকে ইউজ করি না, আমরা কিছুটা শব্দটাকে ব্যবহার করে লাইনটাকে চেঞ্জ করে নেক্সট লাইনে চলে যাই। তো পোয়েট্রিটাকে বোঝার এটাও একটা উপায়। বাট এখানে আরো সুবিধা করে দিয়েছে আমাদেরকে, কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে যে এটা মানে এইভাবে আমরা বুঝতে পারবো এবার থেকে যে এখানে কবিতা শুরু হচ্ছে। তার মানে দেখো একটাই ড্রামার মধ্যে পোয়েট্রিও আছে, প্রোজও আছে। তাই জন্য আমি বলছিলাম যে আগেকার সময়, যেহেতু এটা অনেককাল আগেকার লেখা, আগেকার সময় পোয়েট্রি আর প্রোজের মধ্যে সেরকম কোনো ডিস্টিংশন ছিল না। ঠিক আছে? কারণ ওই the writers really did not care if it is written in poetry or if it is written in prose. আচ্ছা, এক মিনিট হোল্ড করো। ওকে, তো পোয়েট্রিতে কি লেখা রয়েছে? The truth of the matter, my lady, is unless those who know applaud my art, I cannot think I know it well. Even those most expertly schooled cannot be wholly self-assured. তো বলছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যত ভালো ট্রেনিং, মানে যেহেতু ওর ওয়াইফ নটি ওকে বলছিল যে আপনি খুব ভালো ট্রেনিং দিয়েছেন, খুব ভালো ডাইরেকশন দিয়েছেন, তো প্লেটা ভালোই হবে। তখন উনি বলছেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা যে যতক্ষণ না আমি হাততালি পাচ্ছি, যতক্ষণ না আমি অ্যাপ্লজ পাচ্ছি, যতক্ষণ না আমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমি এটা বলতে পারবো না যে আমি ভালো ট্রেনিং দিয়েছি অ্যাক্টরদেরকে বা ভালো ডাইরেকশন দিয়েছি। কারণ অনেক সময় এরকম দেখা গেছে যে যারা খুব সুন্দর, যারা খুব এক্সপার্ট, যাদেরকে খুব ভালো করে শেখানো হয়েছে, যারা বিদ্বান, তারাও কিন্তু ভুল করেছে। তারাও কিন্তু মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের কাছে যে বার্তাটা আসছে আর কি, ডাইরেক্টর যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, আমার ধারণা এটা যে the director is trying to say that even the best or the most learned of men are never overconfident about their art. মানে যারা সত্যিকারের বিদ্বান হয় তারা নিজেদের প্রতি একটা ডাউট কিন্তু সবসময় রাখে যে আজকে এই জিনিসটা ঠিক হবে তো, আজকে এই জিনিসটা পারবো তো। আর যারা মূর্খ হয় বা যারা আসল বিদ্বান নয় বা যারা মানে ইয়ে করে আর কি, যারা কি বলবো মানে দেখায় বেশি কিন্তু কাজে কম, তারা সবসময় ওভার কনফিডেন্ট থাকে। হ্যাঁ হ্যাঁ আমি এটা বিশাল পারি, এটা একদম ফাটিয়ে দেবো, এরকম। বাট দ্য রিয়েল knowledgeable people always have doubt on them. Is that so, my lord? Well, now tell me, what is to follow, my lord?
let us treat the audience to something that will delight their ears. Which of the seasons shall I sing about? তো এখানে অ্যাক্ট্রেস আর ডাইরেক্টরের মধ্যে আবার কথাবার্তা হয়ে বলছে যে অ্যাক্ট্রেস জিজ্ঞেস করছে তাহলে কিভাবে আমরা অডিয়েন্সকে ডিলাইট করতে পারি, কিভাবে আমরা অডিয়েন্সকে আনন্দ দিতে পারি। তো বলছে যে গান করা যেতে পারে। অ্যাক্ট্রেস বলছে তো কোন সিজনের ব্যাপারে গান করব? About this very season I should think, summer, that set in not so long ago and is enjoyable in so many ways for at the moment. তো বলছে যে সামার সিজন মানে যে সময় তাহলে এই নাটকটা খেলা হচ্ছে সেই সময় হচ্ছে গরমকাল, এবং বলছে যে গরমকালটাকেও কিন্তু অনেকভাবে আমরা এনজয় করতে পারি। এমন নয় যে গরমকাল মানেই আমাদের জন্য খুব খারাপ সময়, তবে মানে এখন আরো খারাপ হয়তো হয়ে গেছে, কারণ শুধু গরমটাই আমরা অনুভব করি, গরমের সাথে রিলেটেড যে আরো ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলোকে আমরা অতটা বুঝতে পারি না এখন। বাট ইভেন সামার ক্যান বি এনজয়েড ইন নাম্বার অফ ওয়েজ, এবং কি ভাবে সামারটাকে এনজয় করা যেতে পারে সেইটা এইখানে আবার ডাইরেক্টর বলছে। এবার দেখো এই জায়গাটাতেও 3 বলে লেখা রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি একটা poetry. Days draw to a close in quiet beauty, plunging in cool waters is delightful. Sleep drops softly in thick shaded haunts. Woodland breezes blow fresh and fragrant, having consorted with patali flowers. তো বলছে যে কি ভালো আছে সামার সিজনে। দিনের শেষটা খুব সুন্দর হয়, ঝপ করে সন্ধে হয়ে যায় না শীতকালের মতন। ঠান্ডা জলে চান করতে ভালো লাগে, আর ঘন ছায়ার কোনো জায়গাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, মানে ঘন ছায়া পেলে আমরা ঘুমিয়ে পড়ি। আর যে ঠান্ডা হাওয়াটা বয় গাছের মধ্যে দিয়ে যে হাওয়াটা বয়ে আসে সেটা ঠান্ডা হয়, এবং সেটার মধ্যে ফল ফুলের বেশ সুন্দর গন্ধ ইত্যাদি পাই আমরা। কি ফুল? পাটালি। আমি জানি না পাটালি ফ্লাওয়ার মিনস হোয়াট, বাট এনিওয়ে অ্যাক্ট্রেস বলছে এবং গানও করছে, সেটা আর একটা কবিতা আমরা এখানে দেখতে পাচ্ছি। এক্সকুইজিট আর সিরিসা ব্লসম, সিরিসা এক ধরনের ফ্লাওয়ার, সি হাউ দিস ওয়ে। তো এখানে এই পুরো গানটাকেও মানে এটা অ্যাকচুয়ালি যেটা অপূর্ব জিজ্ঞেস করছিল না, দিস ইজ আ সং, দিস ইজ ইন অ্যাকম্পানিমেন্ট উইথ মিউজিক। এটা একটা মিউজিক দিয়ে গান দিয়ে শুরু হচ্ছে, বিজের ব্যাপারে বলছে, ফ্লাওয়ারের ব্যাপারে বলছে, এইসব এখানে আলোচনা হচ্ছে। তো ডাইরেক্টর তারপরে বলছে যে অলরেডি দেখা যাচ্ছে যে নটির এই গানটা শুনে অডিয়েন্স স্পেলবাউন্ড হয়ে গেছে, অডিয়েন্স মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, এবং অডিয়েন্সের অ্যাটেনশনটা কিন্তু পেয়ে গেছে, ডাইরেক্টর পেয়ে গেছে। এবার ওরা গানটাকে বন্ধ করে ও এবার ডাইরেক্টলি প্লেয়ের মধ্যে চলে যেতে পারে। দেখো এখানে এন্ড অফ প্রলগ হয়ে যাচ্ছে, আর তারপরেই অ্যাক্ট 1 শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই প্রলগের গুরুত্বটা শুধুমাত্র এইটুকুই যে এটা দিয়ে ডাইরেক্টর বা যে অ্যাক্টর যে আছে সে তোমার যে অ্যাটেনশনটা আছে, যে অডিয়েন্সের যে অ্যাটেনশনটা আছে সেটাকে নিজের দিকে আকৃষ্ট করে নিচ্ছে, সেটাকে নিজের প্রতি খেলিয়ে নিচ্ছে আর কি। and now the audience is completely under the spell of the dramatist or the actors. এরপরে আমরা অ্যাক্টিং, এরপরে আমরা যে প্লেটা অ্যাকচুয়াল যে প্লেটা আছে সেটার মধ্যে ঢুকে যাব। ওকে, সো লেট আস স্টপ হিয়ার টুডে। নেক্সট দিন ক্লাসে আমরা আবার টেক্সটটা একদম ফার্স্ট অ্যাক্ট থেকে ধরবো, আর আমি তোমাদেরকে বলবো যে ফার্স্ট অ্যাক্টটা যতটা দূর তোমাদের পক্ষে পড়া সম্ভব, মানে এই যতটা দূর পড়া সম্ভব বলতে আমি এইটা এই জন্য বলি কারণ আমি যদি বলি যে পুরো ফার্স্ট অ্যাক্টটা পড়ে নাও তাহলে সেটা সম্ভব নয়, বা আমি যদি বলি যে প্রথম 4-5টা পাতা পড়ো সেটাও বিভিন্ন লোকের বিভিন্ন পাতা। তাই জন্য আমি বলছি যে যতটা সম্ভব ততটা পড়ো, যতটা মানে ধরো 1 ঘন্টা 2 ঘন্টাতে তোমরা পড়তে পারো, বা 1-2 দিনে পড়তে পারো, 2 দিন তোমরা পাবে, তো সেইটা একটুখানি পড়ে রাখো। ঠিক আছে, এখান থেকে কারোর কোনো প্রশ্ন? Any questions? Any doubts? Okay, ঠিক আছে,
তাহলে তোমরা মিটিংটা এখানেই শেষ হোক, তোমরা লিভ করতে পারো।